হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর জন্য যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে তার আজকে সেট নাম্বার 21 অর্থাৎ 21 নম্বর সেট নম্বর নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে পড়েছি। প্রতিটা সেটে কিন্তু 30টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ করানো হচ্ছে, সাথে ডিটেলসও রয়েছে এবং বাইল্যাঙ্গুয়াল রয়েছে। তো ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা দেখে নেওয়া যাক কী অ্যানাউন্সমেন্ট। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর জন্য ইংলিশের জন্য কিছু নিয়ে আসার জন্য। তো ইংলিশের জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য ভীষণ ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে একটা কম্প্যাক্ট ইবুক কিন্তু নিয়ে আসা হয়ে গিয়েছে, যেখানে তোমরা পাবে 16টা টপিকের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা সিনোনিমস পাবে, অ্যান্টোনিমস পাবে, তার উপর 50টা এমসিকিউ পাবে উইথ অ্যান্সার। সেখানে আবার টেস্ট আছে, অ্যান্টোনিমস 1 ওয়ার্ড আছে, 1 ওয়ার্ডের ওপর 50টা এমসিকিউ, ইডিয়ামস আছে 300+, সেখান থেকে আবার 50টা হচ্ছে এমসিকিউ, প্রিপোজিশন আছে, তার উপরে এমসিকিউ আছে, এবং সেন্টেন্স কারেকশান, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কারেকশান অফ কারেক্ট সেন্টেন্স সিলেকশান, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, তার উপরে কিন্তু সমস্ত টপিকের উপর কিন্তু 50টা করে এমসিকিউ উইথ কোশ্চেন অ্যান্সার কিন্তু দেয়া রয়েছে। এবং সবার শেষে দেওয়া আছে দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস ইংলিশ প্রিভিয়াস ইয়ার্সের 14 বছর অর্থাৎ 2006 থেকে 2020 পর্যন্ত যত কোশ্চেন ছিল ইংলিশের সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সারের সাথে দেওয়া রয়েছে। ওকে, আর এটার প্রাইস মূল্য ঠিক করা আছে মাত্র 49 টাকা। খুবই স্বল্প মূল্যে এত সুন্দর ডাব্লিউবিসিএসের জন্য ইংলিশের ইবুক কোথাও পাবে না। এটা কিনে নাও এবং আশা করছি এটা যদি খুব ভালো করে ফলো করো তোমরা কিন্তু ডাব্লিউবিসিএসে 25-এর মধ্যে 20+ মার্কস কিন্তু ক্যারি করতে পারবে। ওকে, তো এর সাথে আরও দুটো ইবুক নতুন এসেছে আমাদের তরফ থেকে, দেখতে পাচ্ছ ভীষণ ডাব্লিউবিসির পক্ষ থেকে এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিয়েভেল হিস্ট্রি। তোমরাও এই দুটো ইবুক কিনে নিতে পারো মাত্র 99 টাকা দিয়ে। ওকে, তো এই দুটোর লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পাবে ডিসক্রিপশন বক্সে, চলে যাও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পাবে, ওইখান থেকে মাত্র খুবই স্বল্প মূল্যে 49 টাকা এবং ওদিকে 99 টাকা দিয়ে তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেটা কিনে নাও এবং প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। আর হাতে মাত্র 40 দিনের মতো বাকি রয়েছে। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো 30টা কোশ্চেন কী কী রয়েছে দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। এখানে প্রতিটা কোশ্চেন করব এবং তারপর আবার ডিটেলসে করব, সেই ডিটেলস থেকে আরও দেখবে তোমাদের 3-4টে কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো হোয়ার ডিড দ্য ট্রাভেলার ইবন বতুতা কাম ফ্রম, অর্থাৎ ভ্রমণকারী ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন। ওকে, তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মরক্কো থেকে কিন্তু ইবন বতুতা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। ডিটেলসে দেখবে আরও 2-3টে কোশ্চেন তোমরা পেরে যাবে। দেখো ইবন বতুতা 1304 সালে মরক্কোর তানজেস শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে, দেখো এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল যে তিনি কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন, দিল্লির প্রধান কাজীর পদে নিযুক্ত হয়েছিলেন। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ঠিক আছে, তো তিনি এসেছিলেন 1336 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1336 এডিতে কিন্তু তিনি ভারতবর্ষে ছিলেন। দেখো এখান থেকে আরও একটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে এসেছিলেন এবং কত খ্রিস্টাব্দে ছিলেন? 1336 খ্রিস্টাব্দে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, দ্য ফ্রেঞ্চ সুপ্রিমেসি ইন ইন্ডিয়া কেম টু এন্ড উইথ দ্য, অর্থাৎ নিচের কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি আধিপত্যের অবসান ঘটে গিয়েছিল? ঠিক আছে, একদম ব্রিটিশরা কায়েম করে ফেলেছিল ফরাসিদের বিনাশ ঘটিয়ে। তো কোশ্চেন নাম্বার 2-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্যাটেল অফ বন্দিবাস। ওকে, তো ডিটেলসে দেখো ভারতে প্রভাব বিস্তারের স্বার্থে দীর্ঘকাল ধরেই ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 1744 থেকে 48, 1749 থেকে 54 খ্রিস্টাব্দ এই দুটি কর্ণাটকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল উভয়ের মধ্যে। শেষ পর্যন্ত 1760 সালে বন্দিবাসের যুদ্ধে, তাহলে বন্দিবাসের যুদ্ধটা যেটা হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1760। এই সালটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। যুদ্ধে ফরাসিরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং আত্মসমর্পণ করে। পরবর্তীকালে প্যারিস চুক্তি 1763 সাল অনুযায়ী পন্ডিচেরি, মাহে, চন্দননগর প্রভৃতি স্থান শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে ফরাসিদের ফিরিয়ে দেয় ইংরেজরা। তাহলে প্যারিসের চুক্তি কবে হয়েছিল? 1763। বন্দিবাসের যুদ্ধ কত হয়েছিল? 1760। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে কিন্তু দুটো কোশ্চেনের আমরা এক্সট্রা কোশ্চেন কিন্তু জেনে গেলাম। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখবো। কোশ্চেন নাম্বার 3 কি বলছে,
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, অর্থাৎ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। ডিটেলসে দেখব। দেখো, মহারাষ্ট্রের পুনে শহরে 12 জুন 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বে ভারত ভৃত্য সমিতি বা সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1905। ঠিক আছে, 1905। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু দুটো কোশ্চেন জানা হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখব। ফেডারেশন, ইন্ডিয়ান রেসপন্সিবিলিটি, রিজার্ভেশন অ্যান্ড সেফগার্ড আর রিলেটেড টু উইথ, বলছে ফেডারেশন, ভারতীয় দায়িত্ব, সংরক্ষণ, সুরক্ষা নিচের কোন আলোচনাতে বলা হয়? ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধী আরউইন প্যাক্টের মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিসপত্র কিন্তু বলা হয়েছিল যে এই সমস্ত দাবিগুলো কিন্তু করা হয়েছিল। ওকে, তো ডিটেলসে দেখব, তোমরা বুঝতে পারবে। 1931 সালের 5ই মার্চ গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়। তাহলে এই চুক্তিটা কত সালে হয়েছিল? 1931-এর 5ই মার্চ। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস জেনে গেলাম যে গান্ধী আরউইন প্যাক্টের মাধ্যমে ওই ফেডারেশন, রেসপন্সিবিলিটি এগুলো হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? 1931 সালে হয়েছিল। ওকে, এই চুক্তির মধ্যে অন্যতম ছিল কংগ্রেসের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবে, অন্যদিকে ব্রিটিশ সরকার আটক করা কংগ্রেসীদের মুক্তি দেবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ইংলিশ মেন আর মোর এফিসিয়েন্ট পার্টলি বাই আপব্রিঙ্গিং, পার্টলি বাই রেস অ্যান্ড পার্টলি বাই এডুকেশন, হু সেড দিস? অর্থাৎ ইংলিশ পুরুষরা আংশিকভাবে লালন পালনের মাধ্যমে, আংশিকভাবে জাতিগতভাবে এবং আংশিকভাবে শিক্ষার দ্বারা দক্ষ, এটা কে বলেছিলেন? তো কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড কার্জন। এই কথাটা কিন্তু লর্ড কার্জন বলেছিলেন ইংরেজ পিপলদের উদ্দেশ্যে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কি আছে? 6। কি বলছে? আই হ্যাভ নাথিং টু অফার বাট ব্লাড, টয়েল, টিয়ার্স অ্যান্ড সোয়েট, হু সেড দিট? অর্থাৎ রক্ত, পরিশ্রম, অশ্রু এবং ঘাম ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই, এটা কে বলেছিলেন? তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কিন্তু এই কথাটা বলেছিলেন যে রক্ত, পরিশ্রম, অশ্রু আর ঘাম ছাড়া আমার কিছু দেয়ার নেই। ঠিক আছে, তো ডিটেলসে দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির আক্রমণে ব্রিটেনের যখন নাভিশ্বাস উঠেছে তখন ব্রিটিশ সংসদে দেশবাসীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। হু অফ দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ কালেকশন অফ পোয়েমস দ্য গোল্ডেন থ্রেশহোল্ড? অর্থাৎ গোল্ডেন থ্রেশহোল্ড নামে একটি কবিতা সংকলনের রচয়িতা নিচের কোনজন? তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ডিটেলসে দেখব। সরোজিনী নাইডু দ্বারা রচিত এই দেশীয় লোকসঙ্গীত সংকলনটি 1905-এ প্রকাশিত হয়েছিল, যেটা নাম ছিল গোল্ডেন থ্রেশহোল্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য বুক বাবু ভিবা? ঠিক আছে, এই নিম্নলিখিতর মধ্যে কে বাবু ভিবা বইটা লিখেছিলেন? তো কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই বাবু ভিবা বইটা লিখেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। হু অ্যামং দ্য ফলোয়িং ইউরোপিয়ানস ওয়ার দ্য লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ ট্রেডার? অর্থাৎ নিম্নলিখিত ইউরোপীয়দের মধ্যে কে সর্বশেষ স্বাধীন ভারতের আগে ব্যবসায়ী হিসাবে এসেছিলেন? তো কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রেঞ্চ, অর্থাৎ ফরাসিরা এসেছিল। দেখো নিম্নলিখিত সালগুলিতে এরা ভারতে এসেছিল। ওলন্দাজ হচ্ছে ডাচরা 1595, পর্তুগিজরা ছিল 1498, ইংরেজরা এসেছিল 1600 এবং ফরাসিরা এসেছিল সর্বশেষ দেখো 1664 খ্রিস্টাব্দে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কি দেখবো আমরা? 10 দেখবো। ওকে, দ্য লার্জেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া। আমরা জিওগ্রাফিতে ঢুকে পড়লাম। ওকে, ভারতের বৃহত্তম সেচ খাল বলা হয় কোনটিকে? তো কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে সব থেকে ভারতের বৃহত্তম সেচ খাল। ডিটেলসে দেখব। ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল, এটি 649 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 67 কিমি রয়েছে পাঞ্জাব হরিয়ানাতে এবং 492 কিমি রয়েছে রাজস্থানে। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 11 দেখব। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য ফার্স্ট পারাদেশি সিঙ্গাগোই ইজ বিল্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ নিচের কোন রাজ্যে ভারতের প্রথম পারাদেশি উপাসনালয় নির্মিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কেরালা। ঠিক আছে, কেরালাতে কিন্তু ফার্স্ট পারাদেশি উপাসনালয় কিন্তু গঠন করা হয়েছিল। দেখো, ভারতের প্রথম পারাদেশি সিঙ্গাগুই কেরালার কোচিতে 1567 সালে গড়ে উঠেছিল। সিঙ্গাগুই হলো ইহুদিদের উপাসনা স্থল। ওকে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন, ঠিক আছে, একটা আনকমন কোশ্চেন কিন্তু আমি এখানে রেখেছি, এটা ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার কি বলছে 12। দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার্স অলকানন্দা অ্যান্ড ভাগীরথী ইজ নোন অ্যান্স, অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত? কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দেবপ্রয়াগ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেবপ্রয়াগ। ওকে, দেখো, অলকানন্দা এবং ভাগীরথী নদী দুটি দেবপ্রয়াগে মিলিত হয়েছে। আর অলকানন্দা ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগে, অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগে এবং অলকানন্দা মন্দাকিনী বা কালীগঙ্গা রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। আমি সমস্ত প্রয়াগগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এখান থেকে একটা কোশ্চেন করতে গিয়ে আমরা কতগুলো কোশ্চেনের অ্যান্সার করে ফেলাম। যদি অলকানন্দা ধৌলিগঙ্গা চাই সেটা বিষ্ণুপ্রয়াগ হবে, অলকানন্দা নন্দাকিনী চাই নন্দপ্রয়াগ হবে, অলকানন্দা মন্দাকিনী চাই সেটা হয়ে যাবে রুদ্রপ্রয়াগ, এবং আমাদের যে কোশ্চেনটা ছিল অলকানন্দা ভাগীরথী সেটা হচ্ছে দেবপ্রয়াগ। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কি বলবো 13। সাইকোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজারমেন্ট, অর্থাৎ সাইকোমিটার কি পরিমাপ করার জন্য ব্যবহৃত একটি সরঞ্জাম? তো কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রিলেটিভ হিউমিডিটি অফ এয়ার। ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি অফ এয়ার কিন্তু মাপার জন্য সাইকোমিটার ব্যবহার করা হয়। দেখো, সাইকোমিটার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি মাপার জন্য ব্যবহার করা হয়। এই যন্ত্রে দু ধরনের থার্মোমিটার থাকে, একটি হলো ড্রাই বাল্ব থার্মোমিটার, অপরটি হলো ওয়েট বাল্ব থার্মোমিটার। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। আনলাইক দ্যাট অফ দ্য লোকসভা হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রাজ্যসভা, অর্থাৎ লোকসভার ন্যায় রাজ্যসভার সময়কাল কত? তো কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইট ইজ এ পার্মানেন্ট হাউস। লোকসভার সময়কাল কত? 5 বছর। 5 বছর পরে পরে লোকসভা নির্বাচন হয়, এবং যদি হেরে যায় তো লোকসভার আবার নতুন দল আসে। কিন্তু রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, একে কিন্তু ভাঙা যায় না। ঠিক আছে, ইটস এ পার্মানেন্ট বডি। ওকে, দেখো ডিটেলসে দেখব। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু রাজ্যসভার কার্যকালের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, কারণ এটি একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভাকে কখনোই ভেঙে দেয়া যায় না। রাজ্যসভার সদস্যদের এককভাবে কার্যকালের মেয়াদ হলো 6 বছর। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। এই সমস্ত শূন্য পদে আবার নির্বাচনের মাধ্যমে সদস্যরা নির্বাচিত হন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 16টি আসন রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে যে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের কটি আসন রয়েছে? 16টা আসন রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে? দ্য গার্ডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, আমরা কিন্তু পলিটিতে ঢুকে গিয়েছি। ওকে, দ্য গার্ডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের অভিভাবক হলেন কে? তো কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানটাকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে। ওকে, বা মেনে চলতে সাহায্য করে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 16 আমরা দেখব। দ্য লোকসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড ইন, অর্থাৎ লোকসভা প্রথম গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো কোন সালে তৈরি হয়েছিল? তো কোশ্চেন নাম্বার 16-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1952। 1952-তে হচ্ছে লোকসভা প্রথম গঠিত হয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ইকোনমিক্সে ঢুকে পড়লাম। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্স ইজ ইম্পোজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বাট কালেক্টেড অ্যান্ড কেপ্ট বাই স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত হয়? কোন ট্যাক্স কেন্দ্র সরকার আরোপ করে কিন্তু সেই ট্যাক্সটা সংগ্রহ করে কে? রাজ্য সরকার। সেই ট্যাক্সটা কোনটা? তো কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্ট্যাম্প ডিউটি। এটাও কিন্তু ডব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন। ওকে, তো ডিটেলসে দেখলে বুঝতে পারবে। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোট 6 ধরনের কর ব্যবস্থা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো সেই করগুলি যা কেন্দ্রীয় সরকার আরোপ করলেও সেগুলি আদায় এবং ব্যবহার করে রাজ্য সরকার, যেমন স্ট্যাম্প ডিউটি, এক্সাইজ ডিউটি,
অন মেডিকেল অ্যান্ড টয়লেট প্রিপারেশন কন্টেনিং অ্যালকোহল, ওয়েলথ ট্যাক্স, কাস্টম ডিউটি অ্যান্ড এক্সারসাইজ ডিউটি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কি আছে 18, হোয়াট কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন দ্য এগ্রিকালচার সেক্টর অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কৃষি খাতে কোন ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডিসগাইজড হচ্ছে বেকারত্ব আমাদের এই এগ্রিকালচারে দেখা যায়। এটা ডিটেলসে দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, কৃষিক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের মধ্যে থেকে একটি নির্দিষ্ট সংখ্যক শ্রমিকদের উৎপাদন কার্য থেকে সরিয়ে নিলে যদি মোট উৎপাদন অপরিবর্তিত থাকে তবে ছদ্ম বেকারত্ব আছে বুঝতে হবে। এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের বাংলা অর্থ হলো ছদ্ম বেকারত্ব, অর্থাৎ যাদের উৎপাদন থেকে সরিয়ে নেওয়া হলো তারা আপাতভাবে বেকার না হলেও মোট উৎপাদনে তাদের অবদান যেহেতু শূন্য তাই তাদের ছদ্ম বেকার বলা হয়। কৃষিতে প্রয়োজনের তুলনায় বেশি মানুষ নিযুক্ত থাকায় ছদ্ম বেকারত্ব দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, হু ইম্পোজেস কর্পোরেশন ট্যাক্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কর্পোরেশন ট্যাক্স আরোপ কে করে, ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে নাকি স্টেট গভর্নমেন্ট করে নাকি বোথ করে। তো কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপর নেক্সট এটা ডিটেলস দিয়েছি আমি। দেখো, কোম্পানির মুনাফার ওপর আরোপিত কর হলো কর্পোরেশন কর। এটি এক ধরনের প্রত্যক্ষ কর। কর্পোরেশন কর একমাত্র ভারতের কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং মোট প্রত্যক্ষ কর সংগ্রহের সিংহভাগ কর্পোরেশন কর থেকে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপর আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম কোশ্চেন নাম্বার 20 থেকে। দেখো, দ্য মোড ইন হুইচ এ ডিজিটাল অ্যাডার ইনভলভিং লজিক গেটস অ্যাড ডাটা ইজ, অর্থাৎ যে মোডে লজিক গেটগুলো যুক্ত একটি ডিজিটাল অ্যাডারের সাথে ডেটা যুক্ত করা হয় সেটা হলো। তো কোশ্চেন নাম্বার 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাইনারি। ঠিক আছে, বাইনারি সিস্টেমে বা বাইনারি মোডে কিন্তু লজিক গেটের সাথে কিন্তু ডিজিটাল বোর্ড অ্যাড করা থাকে। ঠিক আছে, তোমাদের কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সমস্ত ডিজিটাল ল্যাঙ্গুয়েজই কিন্তু অ্যাকচুয়ালি বাইনারি ল্যাঙ্গুয়েজ। ওকে, শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ কী 0 এবং 1। ঠিক আছে, এই দুটো ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কিন্তু কম্পিউটার চলে। কম্পিউটার এই দুটো সংখ্যা ছাড়া আর কিচ্ছু জানে না। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলছে, ইপক্সি রেজিনস আর ইউজড অ্যাজ, অর্থাৎ ইপক্সি রেজিনগুলি কী হিসাবে ব্যবহার করা হয়। তো কোশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যাহেসিভ। ওকে, অ্যাহেসিভ হিসাবে কিন্তু ইপক্সি রেজিনগুলোকে ব্যবহার করা হয়। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 22, কন্টামিনেশন অফ হুইচ মেটাল উইথ সয়েল মেক্স ইট হার্ড টু ট্রিস টু টেক আপ ওয়াটার, অর্থাৎ মাটির সাথে কোন ধাতুর মিশ্রণের যে দূষণ ঘটে তার ফলে গাছ জল গ্রহণ করতে বাধা দান করে, অর্থাৎ মাটিতে কোন ধাতুর দূষণ ঘটলে গাছ জল শুষতে হচ্ছে তার সমস্যা হয়। তো কোশ্চেন নাম্বার 22-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কপার। মাটিতে যদি কপারের পরিমাণ বেশি থাকে গাছ সেই মাটি থেকে জল গ্রহণ করতে কিন্তু পারে না ঠিক মতো। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য ডিসকভারি অফ জাম্পিং জিনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ, অর্থাৎ জাম্পিং জিন আবিষ্কার করেন কে, এটি কিন্তু WBCS মেনের কোশ্চেন। ঠিক আছে, জাম্পিং জিন আবিষ্কার করেন কে। তো কোশ্চেন নাম্বার 23-এর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বারবারা ম্যাকিলটক। ঠিক আছে, ডক্টর বারবারা ম্যাকিলটক কিন্তু এই জাম্পিং জিনটা কিন্তু আবিষ্কার করেন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 24, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা বহু ছেলে কিন্তু ভুল করে। কিসের জন্য ভুল করে এক্ষুনি বুঝতে পারবে। অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন, অর্থাৎ অ্যালবার্ট আইনস্টাইন তার কোন কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনেকেই এটা ভুল করে, দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা E=mc² করেছিল না, সেটার জন্য হয়তো অনেকে বলে যে এটার জন্য হয়তো নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু না, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির জন্য পায়নি। তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার থিওরি অফ ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটির জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার অন্য একটা থিওরি হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটা হচ্ছে খুব ফেমাস, কিন্তু সেটার জন্য কিন্তু নোবেল পুরস্কার পায়নি। নোবেল পুরস্কার পেয়েছিলেন দ্য থিওরি অফ ফটো ইলেকট্রিসিটি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 25 বলছে দ্য নাম্বার অফ বাইটস ইন এ বাইট ইজ, অর্থাৎ একটি বাইটে বিটের সংখ্যা
কত? তো কোশ্চেন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 8। 8টা কিন্তু বিট থাকে একটা বাইটে। ওকে, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবারই কিন্তু ডাব্লিউবিসিএসে এসেছে। আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকে যাব। দেখো, সম্প্রতি গঠিত হু ফাউন্ডেশনের প্রথম সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? তো কোশ্চেন নাম্বার 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অনিল সোনি। অনিল সোনি হু ফাউন্ডেশনের প্রথম সিইও। ডিটেলসে দেখব। দেখো, ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ অনিল সোনি সম্প্রতি গঠিত হু ফাউন্ডেশনের প্রথম সিইও পদে নিযুক্ত হয়েছেন। 2020 সালের 1 জানুয়ারি থেকে সিইও পদে অধিষ্ঠিত হবেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 27। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2020 কে জিতেছেন? তো কোশ্চেন নাম্বার 27-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজকমল ঝা। রাজকমল ঝা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2020 জিতেছেন। ডিটেলসে দেখব। ভারতীয় সাংবাদিক এবং লেখক রাজকুমার কমল ঝা তার উপন্যাস দ্য সিটি অ্যান্ড দ্য সি এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2020 পেয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলছে? ভারতে 2020 সালে গুগলে সর্বাধিক সার্চ করা শব্দ কোনটি? তো কোশ্চেন নাম্বার 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএল। আইপিএল হচ্ছে সর্বাধিক সার্চ করা হচ্ছে ওয়ার্ড, যেটা গুগলে সার্চ করা হয়েছিল 2020 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 28। ওয়ার্ল্ড সয়েল ডে 2020 এর থিম কী ছিল? তো কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কিপ সয়েল লাইভ, প্রোটেক্ট সয়েল বায়োডাইভার্সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, এবং আজকের টপিক যেটা করছে ডাব্লিউবিসিএস মক সেট নাম্বার 21-এর, তার আজকে শেষ কোশ্চেন নাম্বার 30। দেখো, কোন দেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021-এর আয়োজন করবে? কোন দেশ করবে? তো কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিঙ্গাপুর। আমরা ডিটেলসে দেখব। দেখো, কোভিড-19 মহামারীর কারণে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF 2021 সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে। সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে। তো আজকে 30টা কোশ্চেন করা হলো, এবং ভিডিও শেষে যেটা বলেছিলাম, তোমরা যদি ডাব্লিউবিসিএসের কম্প্যাক্ট ইংলিশ ইবুক কিনতে চাও তো মাত্র 49 টাকার বিনিময়ে এটা কিনে নিতে পারো। খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। এত কম মূল্যে কিন্তু এত সুন্দর ইবুক কোথাও পাবে না। একদম টপিক, একদম ডাব্লিউবিসিএসের প্যাটার্ন মেনে কিন্তু এই ইবুকটা তৈরি করা হয়েছে। 20+ নাম্বার কিন্তু ক্যারি করবে যদি তোমরা এটাকে খুব ভালো করে ফলো করো। তো যাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এবং সেখান থেকে কিন্তু পারচেস করে ফেলো। এবং সাথে যদি ইচ্ছা হয় তো এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিয়েভাল হিস্ট্রি এই দুটো কিন্তু বই তোমরা পারচেস করতে পারো 99 টাকা দিয়ে। খুবই ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র ডাব্লিউবিসিএস প্যাটার্ন ফলো করে কিন্তু এই ইবুকগুলো তৈরি করা হয়েছে। এবং আজকে থেকেই তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সেরও ইবুক। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, এবং কমেন্ট করে জানাও কতগুলি অ্যান্সার তোমাদের ঠিক গেল, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো নেক্সট দিন আমরা মক সেট নাম্বার 22 নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের ভিডিও শেষ হচ্ছে। তো থ্যাংক ইউ।